নেহরুজির মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলেন। ভারতবর্ষের এত গুরুত্বপূর্ণ একটা সংবিধান তিনি রচনা করেছেন, যে রচয়িতা ছিলেন সেই বাবা সাহেব আম্বেদকরকে বারবার অপমান অপদস্থ করার চেষ্টা করেছিল সেই কংগ্রেস পার্টি। গতকাল আমরা ঊনকোটি জেলার ইন্দো বাংলা সীমান্তে দেখলাম যে ভারতের বিএসএফ এর রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা সহ বিভিন্ন সীমান্তে উত্তেজনামূলক ঘটনা হচ্ছে। কি বলবেন এবং বিজেপির সাধারণ সম্পাদক হিসাবে বাংলাদেশকে আপনি সরাসরি কি মেসেজ দেবেন? নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। আমি এই মুহূর্তে রয়েছে কদমতলার চন্দ্রকলা হল এবং এখানে সাংগঠনিক একটি বৈঠকে এসেছেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান দাস। আমরা ওনার সাথে কথা বলবো। স্যার, অনেক অনেক স্বাগত জানাই আপনাকে পিসি মিডিয়ায়। দলের সাংগঠনিক অবস্থা গুছানোর জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে, নতুনভাবে মন্ডল সভাপতিদের দায়িত্ব দেওয়া হয়েছে, আগামীতে জেলা এবং পরবর্তীতে প্রদেশ সভাপতির দায়িত্বভার দেওয়া হবে। দল বর্তমান সাংগঠনিক প্রক্রিয়ায় কতটুকু আপনারা 2023 বিধানসভার পর তো গুছাতে পেরেছেন ত্রিপুরা রাজ্যে? ভারতীয় জনতা পার্টি 1951 সনে তার জন্ম হয়েছিল জনসংঘ। সেই দিন থেকে আমাদের দল গোছানো ছিল, আজকেও দল গোছানো রয়েছে। আমাদের দলের সংবিধান অনুসারে প্রতি 3 বছর অন্তর অন্তর আমাদের কমিটিগুলোর পরিবর্তন হয়, আর 6 বছর অন্তর অন্তর আমাদের সংগঠন পর্ব হয়। তো 2024 সালের শেষের দিকে আমাদের এই সংগঠন পর্বের কাজ শুরুও হয়েছে, আজকে পর্যন্ত সেটা চলছে। তো ভারতীয় জনতা পার্টি সারা দেশে যেইভাবে আমাদের মজবুত রয়েছে, ত্রিপুরা রাজ্য কিন্তু আমাদের সংগঠন মজবুত রয়েছে, কোনো সন্দেহ সেখানে নেই। জাস্ট আমাদের যারা দুবারের মণ্ডল সভাপতি ছিলেন, আমরা সেই জায়গাতে নতুন একজনকে মণ্ডল সভাপতি করছি। যিনি প্রাক্তন মণ্ডল সভাপতি ছিলেন ওনাকে আমরা অন্য জায়গাতে কাজের সুযোগ করে দেব, উনি দায়িত্ব নেবেন, কাজ করবেন। তো সব মিলিয়ে আমাদের পৃষ্ঠা প্রমুখ থেকে বুথ কমিটি, আমাদের প্রদেশ স্তর এবং সর্বভারতীয় স্তর পর্যন্ত আমাদের গোচালু সংগঠন ছিল, আজকে আছে, আগামী দিনে থাকবে। আর আমরা সবাই একটা পরিবারের লোক হিসেবে, পরিবারের সদস্য হিসেবে আমরা কাজ করি। দ্বিতীয়ত হচ্ছে আমরা অনুশাসনের মধ্যেই আমাদের দলের কার্যকর্তারা কাজ করেন এবং দলকে আমরা এগিয়ে নিয়ে যাই। স্যার, ইদানিংকালে আম্বেদকর ইস্যু সহ এক দেশ এক ভোট বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে যারা এই রাজ্যের যারা বিরোধী রয়েছে, কংগ্রেস সিপিএম বলেছে যে ভারতের গণতন্ত্রকে হরণ করতে চাইছে বিজেপি। কি বলবেন এই বিষয়ে? আম্বেদকরকে নিয়ে যদি কথা বলে, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে শুরুয়াত থেকে পণ্ডিত নেহরুজি থেকে শুরু করে আমি অনেকগুলা ঘটনা এখানে তুলে ধরতে পারবো যে কবার ওনাকে অপমান করেছে। শেষ পর্যন্ত উনি নেহরুজির মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলেন। কেন বেরিয়েছিলেন? যে একজন যিনি ভারতবর্ষের এত গুরুত্বপূর্ণ একটা সংবিধান তিনি রচনা করেছেন, যে রচয়িতা ছিলেন সেই বাবা সাহেব আম্বেদকরকে বারবার অপমান অপদস্থ করার চেষ্টা করেছিল সেই কংগ্রেস পার্টি। আজকে সেই কংগ্রেস পার্টি বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে কথা বলছে, সেটা শুধু এই আমি এখানে দাঁড়িয়ে নয়, সেটা গোটা দেশের মানুষ বলবে এটা হাস্যকরের বিষয়। কারণ আজকে কংগ্রেস পার্টিটা দেউলিয়া হয়ে গিয়েছে, ভারতবর্ষের রাজনীতির মধ্যে এরা অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে, যার কারণে আজকে যুবরাজ বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে আবুল তাবুল কথা বলছে। তো এই কারণে বলছে আমরা বাবা সাহেব আম্বেদকরকে সম্মান করি, বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন আমরা বুথ স্তরে সেটা আমরা পালন করি, যেটা কখনো কোনোদিন কংগ্রেস দল বা কমিউনিস্ট দলের পক্ষ থেকে করেনি। একমাত্র ভারতীয় জনতা পার্টি বাবা সাহেব ভীমরাও আম্বেদকরজির জন্মদিন আমরা পালন করে থাকি বুথ স্তর পর্যন্ত, এবং বাবা সাহেব আম্বেদকরকে আমরা সম্মান জানিয়েই কিন্তু আমরা কাজ করি। ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিয়েই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তথা আমাদের দল আমরা কাজ করে থাকি। সেটা প্রমাণিত হয়েছে বারবার। ভারতবর্ষের সংবিধানকে বারবার অপমান করেছে সেই কংগ্রেস দল এবং কংগ্রেস দলের যুবরাজ। আমরা দেখেছি যে গত উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সেই সংবিধানকে কিভাবে অপমান করেছে সেই কংগ্রেস যুবরাজ রাহুল গান্ধীজি। সুতরাং দেশের মানুষ তার বিচার করবে, দেশের মানুষ বিচারের অপেক্ষায় আছে। ভারতীয় জনতা পার্টি সংবিধানকে সম্মান জানিয়েই কাজ করে, গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে তথা ত্রিপুরা রাজ্যের মধ্যে। কোথায় ছিল গণতন্ত্র? ত্রিপুরা রাজ্যে কোনো গণতন্ত্র বলতে ছিল না, মানুষের বাক শক্তি কেড়ে নিয়েছিল, মানুষের কথা বলার অধিকার ছিল না। সেই গণতন্ত্র ভারতীয় জনতা পার্টি 2018 সালে বিধানসভা নির্বাচনের পর পুনঃ প্রতিষ্ঠা করেছে।
আচ্ছা, জিতেন্দ্র চৌধুরী রাজ্যের বিরোধী দলনেতা, উত্তর ঊনকোটি জেলায় কিছুদিন আগে যে রাজ্যপালের সফরটা হয়ে গেছে বিভিন্ন অনুষ্ঠানে, তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন যে যুব মোর্চার প্রোগ্রাম এবং বিভিন্ন প্রোগ্রামে আগামী দিনে রাজ্যপালকে দেখা যেতে পারে। এই যে রাজ্যপালকে নিয়ে কটূক্তি করলেন জিতেন্দ্র চৌধুরী রাজ্যের বিরোধী নেতা, আপনি কি বলবেন? কিছুদিন পরে ক্ষমা চাইবে। আজকে কটূক্তি করেছে, কিছুদিন পরে ক্ষমা চাইবে, বলবে এটা আমার ঐতিহাসিক ভুল ছিল। আমি বললাম তো, উনি বলবেন যে কিছুদিন পরেই বলবেন যে এটা আমার ভুল ছিল, সেদিন আমি যে স্টেটমেন্টটা দিয়েছি সেটা আমার ঐতিহাসিক ভুল ছিল। এটা বারবার এইভাবে বলে, মানে এইভাবে বলে। সুতরাং তাদের বিষয় নিয়ে আমি এত কথা বলতে রাজি নই। আর তাদের এই সমস্ত বিষয়ে আমরা কর্ণপাতও করি না। ওরা যা বলার আছে বলুক। 25টা বৎসর এরা এখানে সরকার চালিয়েছে আর মানুষকে বিভ্রান্ত করেছে। আজকে যা বলার বলুক। আর উনি আগামী দিনে তার জন্য কিন্তু বলবে যে সেটা আমার বলাটা ঠিক হয়নি, বলবে। কারণ ওরা জানে না, আমি বলবো সেটাই। শেষ প্রশ্ন, গতকাল আমরা ঊনকোটি জেলার ইন্দো বাংলা সীমান্তে দেখলাম যে ভারতের বিএসএফ এর রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা সহ বিভিন্ন সীমান্তে উত্তেজনামূলক ঘটনা হচ্ছে। কি বলবেন এবং বিজেপির সাধারণ সম্পাদক হিসাবে বাংলাদেশকে আপনি সরাসরি কি মেসেজ দেবেন? দেখুন, বাংলাদেশের বিষয় এটা আলাদা একটা রাষ্ট্র রয়েছে। আমাদের যদিও পড়োশী রাষ্ট্র রয়েছে। আজকেও বাংলাদেশে ত্রিপুরা রাজ্যের অনেক রয়েছেন যাদের আত্মীয় স্বজন সেখানে রয়েছে। তো যে ঘটনা যদি কিছু ঘটে থাকে সেগুলো আপনারা যারা বিএসএফ এর আধিকারিক রয়েছে ওনাদের সঙ্গে কথা বলে দেখুন সেখানে কি হয়েছে। তবে আমাদের সরকার ওই সমস্ত বিচ্ছিন্নতাবাদের মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে। ভারতের বর্ষে অনুপ্রবেশ যেটা রয়েছে সেই অনুপ্রবেশকে বন্ধ করার জন্যে আমাদের সরকার সজাগ রয়েছে। কারণ ইতিমধ্যেই 500-600 অনুপ্রবেশকারী ধরাও পড়েছে। তো অনেক সময় আমরা দেখি বিভিন্ন ধরনের বাংলাদেশ থেকে অনুপ্রবেশ মানে এখানে আসার চেষ্টা করে অবৈধভাবে। তো তার থেকে একটা অসন্তুষ্টির সৃষ্টি হয়। তো সেই বিষয়টার জন্য আমরা কড়া মনোভাব নিয়ে আছি যে অনুপ্রবেশ যেন ত্রিপুরা রাজ্যে আর না ঘটে। তার জন্য আমাদের বিএসএফ, তার জন্য আমাদের সরকারও যথেষ্ট পরিমাণ সজাগ রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।